হ্যালো স্টুডেন্ট, আমি সন্দীপ আচারিয়া। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে সেকেন্ড সেমিস্টার নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা আছো, যাদের এই এইসি বাংলা রয়েছে। অনেকে বাংলা থাকে, অনেকে থাকে না। যাই হোক, আজকে আমার যে আলোচ্য বিষয় হচ্ছে একটি তোমাদেরই গল্প, সে ছোট গল্প। কার? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ। তোমাদের দুটো গল্প এখানে আছে, বৈজ্ঞানিক বুদ্ধি আর রাজশেখর বসুর বৈজ্ঞানিক বুদ্ধি এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ। তো আজকে আমি মহেশ গল্পটা তোমাদের সামনে তুলে ধরছি এবং মহেশ গল্প থেকে তোমরা এই বছরের জন্য কি কি প্রশ্ন তৈরি করবে সেই বিষয়ে কিন্তু আমি আজকে ডিটেলস আলোচনা করবো। এটাকে সাজেশন মনে করে তোমরা কিন্তু অবশ্যই পড়ে রাখবে। যাই হোক, গল্পটি আমি একটু ব্যাখ্যা করে দিই সারাংশটা। গল্পতে কি আছে? গল্পতে আছে কাশীপুর গ্রাম, সেখানে শিবচরণ জমিদার। তিনি ছোট হলেও প্রজারা কিন্তু তার প্রতাপে তটস্থ। এবং আমরা গল্পের মধ্যে আরো কি দেখতে পাই? গ্রামের শেষ দিকে গফুর মিয়ার বাড়ি। গফুর বলতে একজন মুসলিম কৃষক, ভূমিহীন কৃষক, এবং তার 10 বছরের কন্যা আমিনা। এই নিয়ে তার সংসার। এরপরে আমরা গল্পে দেখতে পাই তর্করত্ন, যিনি শিবচরণ জমিদারের বাড়িতে পুজো করতে সকালে যাওয়ার সময় পাবলা গাছ নিচতলায় গফুর মানে গফুর দেখছে যে মহেশকে বেঁধে রেখেছে। তার মধ্যে একটু গল্পের বর্ণনা কি আছে? গল্পের বর্ণনাতে দেওয়া হচ্ছে যে বৈশাখ মাস, আজন্মা, মানে আকাশ থেকে যখন আগুন ঝরছে, কোথাও একটুকু জলের দেখা নেই। জলের দেখা নেই বলতে খালি জমিদার বাবুর, সে শিবচরণ জমিদারের পুকুর ছাড়া। এবং আবার যখন তর্করত্ন পুজো করে বাড়ি ফিরছেন দ্বিপ্রহর অর্থাৎ দুপুরবেলায়, সেই কড়া রৌদ্রে, ফাটা রৌদ্রে, তিনি সেইভাবে দেখতে পাচ্ছেন যে পাবলা গাছ তলায় মহেশকে সেভাবে বাঁধা রাখা হয়েছে। মহেশকে? মহেশ হচ্ছে গফুরের পালিত একটি ষাঁড় গরু, ষাঁড়। এবার তর্করত্ন মহেশকে ডেকে বলে, তাকে একটু বিকৃতভাবে গফরা বলে তাকে সম্বোধন করে বলে যে কি ব্যাপার, সে এখনো পর্যন্ত গফুরকে সেই গফুর সে মহেশকে বাবলা গাছতলা বেঁধে রেখেছে। নে তাক ওকে আরো দুয়াটি তাকে কি খড় খেতে দিতে বলে। বিচুলি বলা হয়েছে। বিচুলি বলতে যেটা তখনকার ভাষায় আমরা অনেকে বিচুলি বলে থাকি, তো খড় দেওয়া বলা হয়েছে। গফুর দীর্ঘশ্বাস ছাড়ে, কারণ তার ধান এবং খড়টুকু পুরোটুকুই কিন্তু নিয়ে চলে গেছে জমিদার বাবু। তাই সে তর্করত্নকে অনুরোধ করে যে কত কাহন ধান তাকে বা খড় তাকে ধার দিতে। তর্করত্ন তো সেখানে রাজি হন, উল্টা তাকে শাসিয়ে যায় যে হিন্দু জমিদারের রাজত্বে যদি গফুরে, মানে গফুর যদি এখনই এই মহেশকে ঠিকমতো লালন পালন না করতে পারে বা মহেশের যদি মৃত্যু হয়, তাকে কিন্তু গফুরকে কিন্তু জ্যান্ত কবর দেবে। কে দেবে? এই সেই জমিদার বাবু এই বলে যায়। সত্যি কথা, গফুর খুব মহেশকে নিয়ে চিন্তিত, কারণ তাকে ঠিক মতন করে খেতে দেয় না। এবং আমরা এই গল্পের মধ্যে দেখতে পাই গফুরেরও পরিস্থিতি খুব খারাপ। সে যা চাষ আবাদ করে যতটুকু ধান বা খড় পায় সেটা জমিদার বাবু নিয়ে চলে যায়। তার অনাহার ক্লিষ্ট সংসার এবং বাড়ির ছাদটুকুও বলতে যা আছে সেটুকু খড় গফুর টেনে টেনে মহেশকে খাইয়ে খেয়ে সে বলা যায় জল করতে থাকে, সে ছাদটুকু ঠিক মতো নেই। এবং মেয়ে আর অর্থাৎ মেয়ে আমিনা আমার বাবা গফুরের মধ্যে একটা ছলনা হয়ে যায়। কি ছলনা হয়ে যায়? যে বলে, মেয়ে যখন বলে বাবাকে যে আসো তোমার খেতে খেতে আসো, তখন বলে না শরীর খারাপ, খাবো না। বলে সেই মার ভাতটুকু সেই মহেশের জন্য রেখে দেয়। পরবর্তী চিত্রে আমরা কি দেখতে পাই? গফুর মহেশকে নিয়ে খুব চিন্তিত থাকে। এর মধ্যেই মানিক ঘোষের বাগানে ঢুকে মহেশ, ক্ষুধার্ত মহেশ সবকিছু গাছ খেয়ে বা নষ্ট করে দেয়। এতে কি করে মানিক ঘোষ? মানিক ঘোষ করে কি, সে গফু মানে গফুরের যে ষাঁড় গরু অর্থাৎ মহেশকে সে খোয়ারে দিয়ে আসে। মহেশ রাত্রেবেলায় তার সে কাঁসার সে গ্লাস বন্ধক রেখে সে আবার মহেশকে মানে যেটা খোয়ারে রেখে দিয়ে আসছিল মানিক ঘোষ, সেখান থেকে সে ছাড়িয়ে নিয়ে আসে। কিছুদিন ধরে মহেশ গফুর খুব অসুস্থ, তার জ্বর, শরীর কাজের খোঁজে বেরিয়ে কিন্তু কোনো কাজ আসে না। সে বাড়ি ফিরে আসে, আমিনাকে দেখে সে খুব
মানে চিন্তাগ্রস্ত হয়, কারণ যেহেতু সে মুসলিম এবং হিন্দু কোনো পুকুর থেকে মানে জমিদারের পুকুর থেকে জল আনা তার পক্ষে সম্ভব হয় না, এই নিয়ে সে একটু ক্ষিপ্ত হয়। এরই মধ্যে জমিদারের কয়েকজন প্রজারা এসে, এর আগে একটা অংশ ছিলাম সেটা বলিনি, একটু বলে দিই। যেহেতু মানিক ঘোষের বাগানে মহেশ খুব নষ্ট করে, মানে ফসল নষ্ট করে, এই জন্য কিন্তু গফুর তাকে কি করতে চায়, একবার বিক্রি করতে দিতে চায়, এবং বিক্রি কথা কসাইখানার কাছে। যখন কসাইখানার লোক এই মহেশকে নিতে আসে, তখন কিন্তু গফুর তাদেরকে তাড়িয়ে দেয়, হাল্লা চিৎকার করে তাদেরকে তাড়িয়ে দেয়। এই কথাটা যখন জমিদার কানে যায়, তারা কিন্তু গফুরকে কি করে শাসিয়ে যায়, যে তারা না জানিয়ে, জমিদারকে না জানিয়ে কেন তারা কসাইখানার কাছে মহেশকে বিক্রি করতে চায়। এ একটা অংশ আছে। যাই হোক, পরবর্তীতে আমরা কি দেখতে পাই, আবার দেখতে পাই এরই মধ্যে হঠাৎ করে জমিদারের লোক এসে গফুরকে চিৎকার করে ডাকতে থাকে। কারণ কি, সে মহেশ জমিদারের বাগানে ঢোকে, প্রচুর ফসল নষ্ট করে এবং তার শিঙের গুঁতো দিয়ে জমিদারের ছোট মেয়েকে ফেলে দেয়, এবং তারা তাকে নানা রকম কটূক্তি করতে থাকে এবং জুতো পেটা করতে থাকে, এবং বলে তাকে জুতো পেটা করতে করতে গফুরকে জমিদারের কাছে নিয়ে যেতে হবে। গফুরের মাথা ঠিক থাকে না, গফুরের রাগের মাথায় বলে দেয় যে আমরা এই জমিদারি রাজত্বে কেউ কারো দাস নয়, আমরা সবাই মহারাজের রাজত্বে বস করি। এই বলাটার মধ্যেই আরো তারা ক্ষিপ্ত হয়ে মহেশকে শাসিয়ে যায়। মহেশ যখন বাড়ির থেকে বেরিয়ে আসে, তখন দেখতে পায় যে আমিনা জলের কলসি ভেঙে পড়ে আছে, আমিনা মাটিতে পড়ে আছে, এবং মহেশ মরুভূমির মতো সে জলটা শুষে দিচ্ছে। এই দেখে গফুরের জ্ঞান থাকে না, সে কি করে লাঙ্গটা ধরিয়ে, লাঙ্গটা চাষ করা লাঙ্গটা উঠিয়ে মহেশের মাথায় বসিয়ে দেয়, সঙ্গে সঙ্গে মহেশ মাটিতে উঠিয়ে পড়ে, এবং এই ঘটনা চারদিকে ছড়িয়ে পড়ে যে গফুর মহেশকে হত্যা করেছে। এবার গরু, হিন্দু ষাঁড় গরু হত্যার দায়ে মহেশের কি হতে, গফুরের কি শাস্তি হতে সে জানে। সে রাতের অন্ধকারে প্রায়শ্চিত্তের জন্য তার ঘটি, কাঁসার ঘটি এবং পেতলের থালাটি রেখে দিয়ে যায়, এবং যাওয়ার সময় সে রাতের অন্ধকারে সে পাবলা তলায় দাঁড়িয়ে সে একটাই কাতর আল্লাহর কাছে দুটো হাত উঁচিয়ে বলতে থাকে, যে তোমার দুমুঠো আমার দেওয়া ঘাস জল খেতে দেয়নি, তাদের পশু তুমি মাফ করো না আল্লাহ, তাদের পশু মাফ করো না, বলে সেই 10 বছরের মেয়ে আমিনাকে নিয়ে ফুল বেড়ে চটকেলে চলে যায়, যেখানে মেয়েদের সম্মান থাকে না। এই বলেই গল্পটা শেষ হয়েছে। এই হচ্ছে গল্পের অংশটুকু। তাহলে আমরা শাস্তি গল্পে আমরা পেলাম, দুটো চরিত্র পেলাম, তর্করত্ন, এখানে আমার পার্শ্ব চরিত্র শিবচরণ বাবু আছে, জমিদার তর্করত্ন আছে। এই চারটে চরিত্র কিন্তু আমরা প্রধান হিসাবে দেখতে পাই। প্রধান চরিত্র হিসেবে আমরা কি, মানে পার্শ্ব চরিত্র, কিন্তু প্রধান চরিত্র কাকে দেখতে পাচ্ছি, দেখো প্রধান চরিত্র হচ্ছে এখানে মহেশ, তার সঙ্গে কি আছে, তারপরে চরিত্র আমরা গফুর, তারপরে চরিত্র আমিনা, তারপরে তিনটে চরিত্র বাদ দিয়ে আর দুজন যেটা আছে, শিবচরণ যিনি জমিদার আর তর্করত্ন পূজারী, বাস। এই হচ্ছে মেন চরিত্র। এবং ছোট গল্পের যে বৈশিষ্ট্য দেখো, একটা বা দুটো চরিত্রই থাকবে, তাকে নিয়ে গল্পটা এগিয়ে যাবে। একটা সার্থক ছোট গল্প দেখো, গফুর মহেশ আমিনাকে নিয়ে গল্পটা এগিয়ে গেল, মহেশের মৃত্যুর সঙ্গে সঙ্গে গল্পের অংশ শেষ, এবং পরবর্তী অংশে গফুরের কি হবে, যেখানে রেলে চটকল, যেখানে মেয়েদের সম্ভ্রম থাকে না, তার কি পরিণতি, এইভাবে কিন্তু আমাদের মনের মধ্যে একটা আশঙ্কা রেখে যায়। সুতরাং এটাকে কিন্তু আমরা একটা সার্থক ছোট গল্প হিসাবে প্রশ্নের উত্তর আসলে আমরা খুব সহজে বলে দিতে পারি। এবার সাজেশন হিসেবে তোমরা কি কি পড়বে, তোমাদেরকে একটু সাজেশন আমি দিয়েই দিই। তোমরা যেটা পড়বে, মহেশ গল্পে জমিদার শিবচরণের চরিত্রটা পড়ে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে নেক্সট কোশ্চেন যেটা পড়বে, গফুরের চরিত্রের সঙ্গে পশুপ্রীতির যে চরিত্র, অর্থাৎ গফুরের চরিত্রটা পড়ে রাখতে পারো, দুটো চরিত্র। এবং 3 নম্বর পড়বে, মহেশ গল্পে তৎকালীন কৃষক জীবনের যে চিত্র অঙ্কিত হয়েছে তার বিবরণ দাও। 4 নম্বর প্রশ্ন পড়বে, মহেশকে কেন্দ্র করে আমিনা ও গফুরের মধ্যে যে ছলনার অভিনয় হয়েছে সেই অভিনয়টি পরিচয় দেয়। অর্থাৎ একটা খাওয়া দাওয়ার ব্যাপার নিয়ে আমি যেটা আগেই বলেছিলাম যে অসুস্থ আমি খাবার, সেই খাওয়াটা নিয়ে পরবর্তীতে মহেশকে দিয়ে দেওয়া হয়, এটাই। এবং আরেকটা প্রশ্ন তোমরা পড়ে রাখতে পারো, মহেশ গল্পের লেখকের যে সমাজ চেতনা ফুটে উঠেছে তার পরিচয় দেয়। এই 5টা কোশ্চেন তোমরা
12 নম্বরের জন্য পড়ে রাখবে। তাহলে 6 নম্বরের জন্য তোমরা কি পড়বে? 6 নম্বরের জন্য তোমরা পড়ে রাখতে পারো, পিতা ও কন্যার মাঝখানে যে একটুখানি ছলনার অভিনয় হয়ে গেল, এখানে কোন ঘটনার ইঙ্গিত আছে? ছলনার অভিনয় কথাটি মধ্যে এই ঘটনায় কন্যার স্বভাবের কি পরিচয় পাওয়া যায়? এটা পড়ে রাখতে পারো। তারপরে এটা মহারানীর রাজত্বে কেউ কারো দাস নেই, এই প্রশ্নটা 6 নম্বরের জন্য। এরপরে তার কসুর তুমি কখনো মাপ করো না, এই উক্তিটি কারণ কি? এটা 6 নম্বরের জন্য পড়ে রাখতে পারো। তাছাড়া পড়ে রাখতে পারো, আমাদের মহেশ যে মরে গেল, মহেশ মরে গেল কেন? বাস এই কয়েকটা প্রশ্ন কিন্তু তোমরা 6 নম্বরের জন্য তৈরি করে রাখতে পারো। আর 3 নম্বরের জন্য তোমরা কি তৈরি করে রাখতে পারো? যে গল্পটা কোথার থেকে নেওয়া হয়েছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সেই কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে, এগুলো। এছাড়া তর্করত্ন তাহাতে করুণার উদয় হইল না, তর্করত্নে করুণার উদয় হইল না কেন? এই প্রশ্ন করে রাখতে পারো। ওসব থাক মা, গফুর ওসব রেখে যেতে চেয়েছিল কেন? গফুর ওসব রেখে যেতে চেয়েছিল মানে প্রায়শ্চিত্তের জন্য। নেক্সট প্রশ্ন যেটা পড়ে রাখতে পারো, মেয়ে আশ্চর্য হয়ে চাহিয়া রইল, মেয়েটি কেন আশ্চর্য হয়ে রইল? বাস এই কয়েকটা প্রশ্ন তোমরা ভালো করে তৈরি করো, 100% তোমাদের কমন। আর সন্দীপ স্যারের সাজেশন মানে তো তোমাদেরকে নতুন করে কিছু বলার নেই, তোমরা ভালো মতনই জানো। তো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করব।